মানে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই। সেটা ইন্টারপ্রিটেশন এমনি দেবে, ইজি ওয়েতেই দেবে, ওটা পারবে। তো ফ্যামিলি কিছু তোমাদের প্র্যাকটিসের জন্য দেবো এখন তাহলে, যেটা ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে না। হুম হুম interpretation দেবো। হুম। আর অন্যগুলো চ্যাপ্টার যেটা আলোচনা করার মতো, ডেটা ইন্টারপ্রিটেশন আলোচনা করার মতো, মৌখিক আলোচনা করার মতো বিশেষ কিছু করে থাকে। হ্যাঁ হ্যাঁ, ডেটা ইন্টারপ্রিটেশনে তো শুধু প্র্যাকটিসই করতে হবে, ওটা তো। হ্যাঁ, তো যেটা আলোচনা করার মতো এমন কোনো চ্যাপ্টার তোমাদের কিছু মনে পড়ছে না? জেসিকা মেসেজ করতে পারো। ও তো সিঙ্গারা খাবে, সিঙ্গারাও দিয়ে ওকে। হ্যাঁ, তো মুড়িয়ে দিও। আচ্ছা, আর কি চ্যাপ্টার যেটা নিয়ে থরলি আলোচনা করা যায়? পড়েছো তোমরা? সিলেবাসটা দেখেছো? সেখান হ্যাঁ থেকে স্যার, সিলেবাস তো দেখেছি। সেখান থেকে কোন চ্যাপ্টার তোমাদেরকে একটু আলোচনা করতে সুবিধা হয় বলে কিছু বলতে আমার পারো? একটু স্যার ওই এডুকেশনের জায়গাটা একটু এ করতে লাগে, ওগুলো ওখানে একটু আমার অসুবিধা হয়, মানে যদি একটু বলে দেন, মানে টিচিংটা না ওই হায়ার এডুকেশন? এডুকেশন পলিসিস ওগুলো। এডুকেশন পলিসিস তো তোমাকে আমি যেগুলো দেবো সেগুলো নোট হিসেবে দেবো, সেখানে তোমাকে মুখস্থ করে যেতে হবে। হুম, টিচিংটা নিয়ে বরং আলোচনা করা যেতে পারে। মানে স্যার আরেকটা ওইগুলো ওই ওই সোয়াম কয়েকটা। সোয়াম প্রভা, হ্যাঁ, আরেকটা স্যার ওই সোয়াম সোয়াম প্রভা, ওই ওইগুলো তো আমি নোট জায়গাগুলো দিয়ে এত দেবো, বড় নোট করতে জায়গা। হবে। আর তাছাড়া তো তো আমি মোটামুটি একটু আলোচনা করা যেতে পারে, অবশ্যই হ্যাঁ দেখি স্যার। আলোচনা করি তাহলে। সবটা মিলিয়েই করি, তোমরা তো কিছু বলতে পারছো না। তো প্রথমে হচ্ছে সিলেবাসটাকে একটু কিভাবে করলে ভালো হয় সেই জিনিসটা একটু বলে দিই, তারপরে হুম। একটা যেগুলো দেখি আলোচনা করা। তো সিলেবাস তো তোমরা দেখেছো তো প্রত্যেকে? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ। তো সিলেবাসের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই আমাদের মানে যখন আমরা পড়াশোনা করবো বা পিএইচডি করবো বা মানে ধরো তোমাদের কলেজে পড়াবে সে সময় কাজে লাগবে। তো যে জিনিসগুলো আমাদের খুব ভালোভাবে সিলেবাসের থেকে তুলে নিতে হবে সেটা হচ্ছে, তোমরা যেরকম বললে হায়ার এডুকেশন থেকে খুব ভালো রকম এখান থেকে বুঝে নিতে হবে। কারণ হায়ার এডুকেশনের ভেতরে যে সমস্ত বডিগুলো রয়েছে এবং যে সমস্ত সালগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের খুব দরকারে লাগে। এবং তার সাথে সাথে হচ্ছে হায়ার এডুকেশন ছাড়া তোমাদের টিচিং এন্ড লার্নিং প্রসেস যেটা রয়েছে সেই জিনিসটা খুব দরকার রয়েছে। এবং এখানে তোমরা যারা টিচিং করছো বা করতে যাচ্ছ বা আমিও যাচ্ছি হয়তো, তো আমাদের সবার জন্য টিচিং এন্ড লার্নিং প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। তো আর একটা হলো যে তোমার রিসার্চ যেটা, ওটার ভিতরে তোমাকে যেটা মেইনলি জানতে হবে সেটা হচ্ছে রিসার্চ কত ধরনের হয়, রিসার্চের ভেরিয়েবল গুলো কি, স্কেল গুলো কি, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। এটা খুব একটা তোমাদের এখন ভাবলে দরকার নেই, পিএইচডি যখন করতে যাবে সে সময় সে সময় হয়ে যাবে। এই জন্য খুব কিছু মানে গুরুত্বপূর্ণ ভাবে আসবে না। একটা হচ্ছে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং এর ভেতরে তোমাদেরকে বিভিন্ন ধরনের মানে বলবে যে একটা হয়তো তোমাকে জিজ্ঞাসা চিহ্ন দিল, এক প্লাস ওয়ান প্লাস একটা সংখ্যা দিয়ে দিল বা কত একটা বয়স দিয়ে দিল, এখানে কোনটা বলবে, এই ধরনের কিছু প্রশ্ন থাকবে। তো সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করার মাধ্যমে তোমরা তৈরি করতে পারবে। আমি যেগুলো দিচ্ছি সেখানে তো আছে, এর বাইরে তোমরা যদি কোনো লজিক্যাল রিজনিং এর বই তোমরা কিছু কিনতে পারো, একটু দেখে নিও লজিক্যাল রিজনিংটা, তাহলে সেভাবে তৈরি করলে ভালো হয়, প্র্যাকটিস বই আছে। তো বিশেষ করে যে বইগুলো ধরো ম্যাথ পরীক্ষার জন্য বা এই ধরনের পরীক্ষাগুলোর জন্য লাগে ওগুলো একটু ফলো করা যদি সম্ভব হয়। ম্যাথ স্যার পরীক্ষা, ওই আর এস আগরওয়াল ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম হুম। তো ওই ধরনের বইগুলো একটু ফলো করবে। ওই ধরনের যদি ভালো করে একটু মোটামুটি ফলো করে যাও তাহলে আর নেটে যায় কয়েকটা কঠিন হবে না। তার সতীর্থ বসে নিশ্চয়ই ম্যাথ করার রয়েছে বা ট্যাক্স রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাথের ওই জায়গাগুলো আমার অসুবিধা হয় না। আমার ওই ওই হায়ার সেকেন্ডারি এডুকেশন ওই হ্যাঁ, জায়গাটা, আর একটু একটু ওই যে যেগুলো চেঞ্জেস হয়, যে জেনারেল নলেজের যে পার্ট গুলো থাকে না, যে সাস্টেনেবল গোল কোন ইয়ারের মধ্যে এটা অ্যাচিভ করতে হবে, তো ওই জায়গাগুলো আমার আগে আটকাতো। আচ্ছা। এখন একটা আমি যে নোট দিয়েছিলাম কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টের। হ্যাঁ, আপনি তো নোটস দিয়েছেন সাস্টেনেবল গোল, মিলেনিয়াম গোল, এবার তো ওটা বুঝে গেছি।
এবার মানে ওই ওই তাও হায়ার সেকেন্ডারি কিছু কিছু ওই যেগুলো আছে না কোঠারি কমিশন না এসব ওইগুলো একটু করতে হবে। হ্যাঁ, ওগুলো নোট এখনো করে দিইনি। তো তোমাদের যেটা হলো যে লজিক্যাল রিজনিং ওখানে গেল। আর একটা লজিক্যাল রিজনিং এর ভিতরে একটা নতুন জিনিস যোগ হুম। হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান লজিক। ইন্ডিয়ান লজিকটা তোমাদেরকে আমি 2-3 দিন পরেই হ্যাঁ তো সমস্ত মোটামুটি নোটগুলো তো দিয়েছি। এখন জানি না তোমরা কতটা কি পড়েছো। আজ তো একটা কোশ্চেন দিয়েছিলাম। না আজকে না ওটা কি স্যার ইন্ডিয়ান লজিকটা কি নতুন ইনক্লুড হয়েছে? হ্যাঁ, নতুন ইনক্লুড হয়েছে 2019 সিলেবাস থেকে। কিন্তু স্যার ইন্ডিয়ান লজিকটা তো ডিফারেন্ট একটু, ওটার সঙ্গে লজিক্যাল রিজনিং কি করে এক হলো? মানে যেরকম আসে আর কি লজিক্যাল হ্যাঁ, রিজনিং এ, হ্যাঁ, ওটা মানে হচ্ছে ইন্ডিয়ান লজিক ওটা পুরো একটু অন্যরকম, আর লজিক্যাল রিজনিং মানে অ্যাসারশন রিজন দিয়ে আমাদের দেখাতে হবে। তো ইন্ডিয়ান লজিকের কোয়েশ্চেন গুলো কি রকম ভাবে আসবে তাহলে? তোমাকে আমি উদাহরণ দিয়েছিলাম। খেয়াল করো নাই? আমি যে একটা পরীক্ষা নিলাম বোধহয় 10টার মতো কোশ্চেন ছিল। ধরো তোমাকে একটা উদাহরণ দিয়ে দিল। উম, আহ, কিরকম ধরো একটা উপমা, তোমাকে একটা উপমা আছে কিনা এখানে বলতে বলছে, একটা সেন্টেন্স হয়তো এরকম দিল হুম। যে শাশ্বতী অন্যদের তুলনায় খুব ভালো পড়ে, অন্য শিক্ষিকাদের তুলনায় ভালো পড়ে। এটা কি ধরনের উদাহরণ? আচ্ছা। ধরো একটা কোশ্চেন করতে পারে, সেখানে তোমার একটা লজিক লাগবে। লজিক ছাড়া তুমি সেখানে কি করে বুঝবে? তো সেই জন্য লজিক্যাল রিজনিং এ দিয়েছে এরকম। হ্যাঁ হ্যাঁ এইরকমও এর আগেও আসতো যে কি ধরনের সেন্টেন্স না কি ধরনের, হ্যাঁ 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 এরকম আসতো আগেও মনে হয়, আমি দেখেছি এর আগে। হ্যাঁ, আসতে পারছে, কিন্তু ইন্ডিয়ান লজিক বলে সেটা ছিল না। ইন্ডিয়ান লজিক পার্টটা যোগ করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার দেখবে বেদান্তের থেকে দু একটা প্রশ্ন হয়তো দিয়ে দিতে পারে, বুদ্ধিজম থেকে তোমার দু একটা প্রশ্ন দিয়ে দিতে পারে। হুম। মানে আগে কি ছিল, আমাদের কনস্টিটিউশনের একটা বেশ বড় রকম পার্ট ছিল। মানে তুমি যদি 2017-18 দেখো, যারা পরীক্ষা দিয়েছো তোমরা যদি দিয়ে থাকো আগে, তাহলে তোমরা জানবে যে 2017-18 দিকে কিন্তু আমাদের কনস্টিটিউশন থেকে প্রশ্ন করা হতো। যে কনস্টিটিউশন থেকে প্রশ্ন হুম। আর থাকবে না, সেটা তুলে দেওয়া হয়েছে। স্যার ওই গভর্নেন্স পলিসি অ্যাডমিনিস্ট্রেশন ওই জায়গাটা। ওটা ওটা অনেকটা মানে তোমার হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত হয়েছে, কিন্তু কনস্টিটিউশন রিলেটেড প্রশ্ন কিছু দেবে না। যেরকম আগে হুম। হয়তো যে বর্ণভেদ বা জাতিভেদ কোনটার দ্বারা বন্ধ হয়েছে, বা ইকুয়াল শ্রম করলে ইকুয়াল টাকা কোথা থেকে পাওয়া যাবে, এটা কি ধরনের আছে, ডিপিএসসি রিলেটেড কিছু প্রশ্ন, এই ধরনের কিছু থাকতো আর কি। তো সেটাকে মোটামুটি তুলে দেওয়া হয়েছে। যারা অ্যানথ্রোপলজি আছে তারা পাবে কোশ্চেন কিছু একটা ওর থেকে, তাও সেকেন্ড পেপারে, ফার্স্ট পেপারে আর থাকবে না। তো বিশেষ করে তার ট্রাইবাল রিলেটেড যে সমস্ত গুলো রয়েছে ওগুলো কিছু পেবে। তো সেটার জন্য সেকেন্ড পেপারে একটু দেখতে হবে ব্যাপারটা, আদারওয়াইজ তাকে দরকার নেই কনস্টিটিউশন। কিন্তু ভাবতে পারি ইন্ডিয়ান লজিকটা হচ্ছে খুব ভাইটাল একটা চ্যাপ্টার। আর ইন্ডিয়ান লজিকের সাথে সাথে তোমার বিভিন্ন ধরনের রিজনিং দিতে পারে, যেরকম হচ্ছে তোমার ব্লাড রিলেশন, সরি, ব্লাড রিলেশন নিয়ে কিছু একটা দিতে পারে কোশ্চেন, কিছু ডিরেকশন নিয়ে দিতে পারে। তো সেই জিনিসগুলো তোমরা তো মোটামুটি ভালো করে পড়েছো এবং আনসার করতে পারবে হয়তো। তো দেখা যাচ্ছে এটা কি করতে পারো। আমি আরো কোশ্চেন দেবো সেগুলোর উপরে। আর সেগুলোর যে কিছু রুল আছে, তোমরা নিশ্চয়ই মানে ডিরেকশন যখন বিশেষ করে করো সেই সময় কিছু রুলসও ফলো করে করো। মানে সেটাকে হেফাজত না করে একটু বুঝে নিয়ে করার চেষ্টা করো যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, সেটা কিভাবে আছে। আমি সেদিন রাতে করার ছিল, তোমরা বললে পারবে, সেদিন আর করানো হয়। তো দরকার হলে সেটা আমার থেকে জেনে নিও। এটা রয়েছে যে হায়ার এডুকেশনের ভেতরে ধরো তোমার বিভিন্ন ধরনের আহ, যে সমস্ত কমিটিগুলো হয়েছিল সেই সমস্ত গুলো দেবে। তো আমি একটু আজকে এভুলেশন নিয়ে সেখানে কমিটিগুলো রেগুলেশনের উপরে একটু আলোচনা করি, মোটামুটি 3-4 করে। মোটামুটি সেগুলো করলে তোমার বাবুকে দেখলো। মোটামুটি কিছুটা সেখান থেকে তুমি পাবে। আর তোমার যদি ওই যেটা যেটা বলছি যেটা ইন্টারপ্রিটেশনের ব্যাপারটা, ওর মধ্যে কিছু অঙ্ক দিয়ে দেওয়া হয় মাঝে মধ্যে কিছু। কিন্তু 2020 যে পরীক্ষা আমরা দিলাম সেইখানে আমি যে প্রশ্ন দেখলাম সেখানে সেটা ইন্টারপ্রিটেশন থেকে তোমাদের আর সেরকম কিছু প্রশ্ন এই মুহূর্তে এক্সপেক্ট না করাই ভালো। দু একটা সূক্ষ্মতা, নৌকার অঙ্ক এই ধরনের কিছু দিতে পারে। বোর্ড অ্যান্ড স্ট্রিং যেটা বলা হয় সেই ধরনের কিছু অঙ্ক হয়তো দিতে পারে, প্রফিট অ্যান্ড লস। স্যার এর আগে কিন্তু ওই ম্যাথস পোর্শন আসতো না, কোয়ান্টিটেটিভ আসেনি এর আগে, যতবার আমি ট্রাই করেছি কোয়ান্টিটেটিভ দেয়নি। তা তোমার ম্যানেজমেন্টে হয়তো দেয়নি, বা অন্য ব্যাপারে ছিল, অন্য সাবজেক্ট না থেকে। পেপার স্যার পেপার ওয়ানে ছিল না। কিন্তু 2019 থেকে কিন্তু সেটা তাহলে রয়েছে। তুমি যদি
15-17 কোশ্চেন দেখো, তাহলে কিন্তু সেখানে কোশ্চেন দেওয়া হচ্ছে এবং যেহেতু আনএকাডেমিতে তো যারা ক্লাস নিচ্ছেন এবং তারা কিন্তু অঙ্ক করাচ্ছেন এবং সেই ধরনের ফর্মুলা পেপার এই ধরনের অঙ্কগুলো করাচ্ছে। তো জানি না সেটা কি ব্যাপারটা। হ্যাঁ, ম্যাথস আসছে এখন। এখন দেখলাম স্যারের পেপারে আমি দেখেছি, মানে আগে আমি ম্যাথস যতবার অ্যাটেন্ড আসছে। করে ছিল না। হ্যাঁ, কোয়ান্টিটিভ ওই লজিক্যাল রিজনিং আসলে ম্যাথসটা আসবে, একটু ন্যাচারাল ওটা। সেটা হ্যাঁ হ্যাঁ, ম্যাথস আসছে। এলসিএম, এইচসিএম মাঝে মাঝে এইসব গুলো টাইপের দিয়ে দেয়। আমাদের 2018-17 কোশ্চেনও তারপর পেয়েছি, তাই না? ইন্টারেস্ট এই আজকে তুমি সমস্ত পরীক্ষা দিয়েছো, আর 2017-18তেও কিন্তু কোশ্চেন পেয়েছিলে। তো জানি না তুমি কখন পরীক্ষাটা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই একটা থাকেই ম্যাথের। তো ধরে নাও না থাকবে তো একটা। ম্যাথের থাকেই। তো সেরকম ভাবে তোমার সেটা একটু দেখে নিয়ে যাবে, ফর্মুলা গুলো বিশেষ করে একটু দেখে নেবে। আর আর কি থাকে তোমাদের? তো তো মোটামুটি কথা বললাম, তোমাদের আর কি থাকে বলো। আর ওই একটা স্যার ওই মানে এনভায়রনমেন্ট। কম্প্রিহেনশন, 5 নম্বরের কম্প্রিহেনশন হ্যাঁ, তাহলে রিডিং। কম্প্রিহেনশন থাকে আর তোমাদের এনভায়রনমেন্ট থাকে। এনভায়রনমেন্টের জন্য তোমার এনভায়রনমেন্ট শঙ্কর আইএস এর বই পাওয়া যায়। স্যার, প্রোটোকল গুলো। হ্যাঁ, সেটাই বলছি। বুঝতে পারবে। শঙ্কর আইএস এর একটা বই পাওয়া যায়, যদি দরকার মনে করো তাহলে সেই শঙ্কর আইএস এর এনভায়রনমেন্ট বলে বইটা, ওটার একটা কপি তোমরা কিনে নিতে পারো। আর যদি সেরকম না দরকার মনে হয়, কারণ নেটের জন্য খুব একটা কিছু ক্রিটিক্যাল কোশ্চেন পড়ে না environment, তো সেটা না হলে কিনতে, জানতে চাইলে কিনতে পারো, শুনতে আর না হলে চলবে। তো আমি যে নোটগুলো দেবো সেখান থেকে করবে, আর লাস্ট 10 ইয়ার্স 15 ইয়ার্স যা এসছে এনভায়রনমেন্ট রিলেটেড সেগুলো হয়ে দেখবে। আর কিছু দেখবে যেমন হচ্ছে তোমার রিও কনফারেন্স কি হয়েছিল, স্টকহোমে কি হয়েছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো যা আছে হুম হুম হুম। মোটামুটি একটু দেখে নেবে। আর দেখবে তোমাদের পলিউশন, প্রাইমারি পলিউশন, সেকেন্ডারি পলিউশন বলতে আমরা কি বুঝছি, কি ধরনের কি হচ্ছে, ওজন ভৌত কিভাবে তৈরি হচ্ছে, গ্রিন হাউস গ্যাস কিভাবে তৈরি হচ্ছে, এই জিনিসগুলোকে একটু একটু দেখে নেবে। এগুলো একবার দেখলে তোমরা বুঝতে পারবে, তোমাদের অসুবিধা কিছু হবে না বলে। তো এটা রয়েছে। আর রিডিং কম্প্রিহেনশনের জন্য যেটা করবে সেটা হচ্ছে তোমাদের কাছে একটা রাফ শিট দেওয়া হবে। রাফ শিটটা তোমরা এভাবে ইউজ করবে, সেখানে কোশ্চেন নাম্বারটা লিখবে, লেখার পরে সেইখানে যে হুম। ওয়ার্ডগুলো তোমাদের একটু কঠিন লাগছে, যে ওয়ার্ডগুলো ঠিকমতো বুঝে উঠতে পারছো না বলে মনে হচ্ছে, সেই সমস্ত ওয়ার্ডগুলোকে তোমাদের রিডিং কম্প্রিহেনশন করার সাথে সাথে টাইম থাকে না, তো সেটা করে নেবে। আর এর থেকে একটা ওভারঅল জিনিসটার ভেতরে কি বলতে চাওয়া হয়েছে সেটা একটু, হুম। তো সেটা একটু বুঝতে চেষ্টা করবে এবং সেইখান থেকে তোমরা মোটামুটি একটা করে নিতে পারবে। রিডিং কম্প্রিহেনশনের অসুবিধা কিছু হওয়ার কথা নয়। তাহলে অসুবিধা যেগুলো নিয়ে হবে সেগুলো আমাদেরকে একটু নোট ডাউন করতে হবে। তোমাদের কাছে এই মুহূর্তে খাতা পেন আছে, বেশিরভাগ তো বাচ্চায় আছে, বেশিরভাগ একটু ভিডিও রেকর্ডটা দেখে লিখে নিও, বাকি তোমরা একটু লিখে নাও। আমাকে একটা টপিক ধরে জিজ্ঞেস করো, তাকে কি ধরনের কোশ্চেন হতে পারে সেটা আমি বলে দেবো, সেটা একটু লিখে নাও। আর ভিডিও অন করো, তোমাদের দুজনের ভিডিও অফ কেন? বেশিরভাগ বাচ্চা বেশি অন করতে পারবে না, তোমরাও তো অন করো। তোমরা কি লিখছো কি করছো কিছু দেখতে পাবে, ফার্স্ট যদি অন করো একটু ভিডিও। খাতা পেন নিয়েছো? খাতা পেন আছে সামনে, নিয়ে নাও। পেন নিতেই আসছি। আচ্ছা, একটার পর একটা বলবে, পরপর চ্যাপ্টার অনুযায়ী বলো, আমি সেখানে বলে দিই। ভালো করে বলবে। পেয়েছো? হ্যাঁ স্যার। তোমাদের কাছে এই মুহূর্তে সিলেবাসটা আছে, 10টা ইউনিট আছে, হ্যাঁ সবগুলো স্যার। ইউনিটগুলো কি বলবে? ফার্স্ট ইউনিট কি আছে? হুম। ফার্স্ট ইউনিট কি আছে তোমাদের সিলেবাসে? টিচিং অ্যাপটিটিউড। ফার্স্ট ইউনিট হচ্ছে তোমার টিচিং অ্যাপটিটিউড, ফার্স্ট একদম। টিচিং অ্যাপটিটিউড। হুম। টিচিং অ্যাপটিটিউড থেকে তোমরা দেখবে টিচিং এর ডেফিনেশন, লার্নিং এর ডেফিনেশন, লিখে নাও। ডেফিনেশন বলে দেখো আগে হবে। ডেফিনেশন, তাই তো স্যার? হ্যাঁ, তারপরে হচ্ছে টিচিং এর টাইপ কি কি,
আচ্ছা, সুপর্ণা লেখো। হুম তো হ্যাঁ স্যার আমি লিখছি। এটা লেখো, আর লেখো টিচিং এর ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, এই তিনটে জিনিস আমার যে নোট দিয়েছি তার থেকে তো দেখবেই, পারলে একটু গুগল টুগল করে বই টই থেকে যা হুম সেসব থেকে একটু দেখে নেবে। এই তিনটে জিনিস কিন্তু খুব ভাইটাল জিনিস, এগুলো একটু ভালো করে তৈরি করো। হুম তারপরে ইউনিট, হুম তারপরে ইউনিটটা বলো, তারপরে ইউনিট আছে। রিসার্চ অ্যাপটিটিউড। তো রিসার্চের থেকেও তোমরা লিখবে রিসার্চের ডেফিনেশন, রিসার্চের টাইপ, রিসার্চের ক্যারেক্টারিস্টিক। একজন গুড রিসার্চার বলতে কি বোঝো, এটা ব্যাপারটা একটু দেখবে। আমি শুনতে পাচ্ছি। দেখেছো? হ্যাঁ 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 স্যার। ক্যারেক্টারিস্টিক। তারপরে দেখো হাইপোথিসিস, ওকে। এরপরে ইউনিট কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন থেকে যেটা প্রথম করবে সেটা হচ্ছে ওয়ার্ড নোট করবে। জানি না তোমাদের ভোকাবুলারি কেমন, আশা করি মোটামুটি আছে, তাহলে একটু তৈরি করার চেষ্টা করো। তারপরে হচ্ছে পুরো প্যাসেজটাকে 2 থেকে 3 বার পড়বে। হুম প্যাসেজটার মধ্যে থেকে যে যে জিনিসগুলো তোমাদের ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেগুলোকে একটু নোট ডাউন করার চেষ্টা করবে যতটা পারো। তারপরে তোমরা अच्छा देवेश जी आए हो, ठीक है। तो थोड़ा समझने के बाद जो कोशिश करोगे वो है कि क्वेश्चन जो 5 क्वेश्चन है उस क्वेश्चन में से क्या क्या पूछा गया है। তো পাঁচটা কোশ্চেন থেকে কি কি জিজ্ঞাসা করেছে এটাকে একবার একটু দেখে নেবে, আগে অ্যান্সার করতে যাবে না। রিডিং কম্প্রিহেনশনটা এই জন্য একটু টাইম দেবে রিডিং কম্প্রিহেনশনকে, তাহলে পাঁচটা কোশ্চেন ঠিক হবে। তো খুব বড় কিছু প্যারাগ্রাফ থাকে না, ব্যাংকিং গুলোতে একটু বড় দেয়, অতটা থাকে না। যদি তোমাদের দেখো যে টাইটেল দিতে বলা হয়েছে, একটা প্যাসেজ দিয়েছে সেখানে বলছে একটা টাইটেল দাও, তাহলে তোমরা চারটের থেকে সেই টাইটেলটাকে বাঁচবে যেটার ভেতরে তোমরা বুঝবে थोड़ा डिप्लोमेटिक है, मैंने खूब एकदम डायरेक्ट करके दिया गया है, ऐसे थोड़ा अवॉइड करने की कोशिश करना, थोड़ा घुमा के। जैसे कि मैं अगर ऐसे बोलूँ ए मैन हैज ए हैंड, तो टाइटल के लिए ऐसा मत चूज करना, टाइटल में चूज करना है अ हैंड इज रिलेटेड टू अ मैन। थोड़ा जो क्रिटिकल हो, थोड़ा जो प्रॉब्लमेटिक डिप्लोमेटिक ऐसा लगे उसको चॉइस करना। तो ये है रीडिंग कॉम्प्रिहेंशन के बारे में। তো রিডিং কম্প্রিহেনশন এটুকুই থাকবে। আর আর কি আছে পরে? কমিউনিকেশন। কমিউনিকেশন আছে। কমিউনিকেশনে তোমাদের যেটা করবে এনকোডার, ডিকোডার, মেসেজ, কনটেক্সট, এই চারটে জিনিস যেন খুব ভালো রকম ভাবে বুঝো। যদি না বুঝতে পেরে থাকো আমাকে জিজ্ঞেস করবে। एनकोडर डिकोडर मैसेज और कॉन्टेक्स्ट को थोड़ा समझने की कोशिश करना, अगर थोड़ा भी ना समझ आए तो मुझसे पूछ लेना एक बार। हाँ, उसके बाद है मैसेज का बैरियर, मैसेज कैसे कैसे प्रोहिबिट हो सकता है या कैसे कैसे ব্যারিয়ার মেসেজ को মিল सकता है, মেসেজটা কি কিভাবে প্রতিবন্ধকতার মধ্যে আসতে পারে এবং মেসেজে কি কি ধরনের বাধা তৈরি হতে পারে, এই ব্যাপারটা একটু খেয়াল করবে। আমাদের তো এইটুকুই তোমাদের কমিউনিকেশনের দরকার। আর একটা জিনিস করবে, ক্লাসরুম কমিউনিকেশন বলে একটা আলাদাভাবে তোমরা একটু ভাবনা চিন্তা করবে যে তোমরা যখন ক্লাস নিতে যাও, যারা পিএইচডি করছো তারা ও জানো ক্লাস নিতে হয়েছে কখনো কখনো। তো
তো তোমরা জানো যে ক্লাসে কিরকম ভাবে কমিউনিকেশন করলে সেটা ভালো। তোমাদের কাছে যেটা ভালো বলে মনে হয়েছে সেইগুলোকে একটু ভালো করে খেয়াল করো। और इसकी अगर क्लास ना लिए हो कभी भी तो थोड़ा ऐसे ख्याल करना कि एक स्टूडेंट के लिए कौन सा कम्युनिकेशन अच्छा रहेगा। जैसे कि एक कोई स्टूडेंट आकर कुछ पूछ रहे हैं जो क्लास से एकदम जुड़ा हुआ नहीं है, तो आप क्या करोगे? ऐसे एक क्वेश्चन दिया जाता है, वहाँ पे आपको आंसर करना है कि क्लास के बाद आंसर करूंगा। कभी भी ऐसे मत चूज करना कि क्लास में ही आंसर कर दूंगा, या ऐसा कुछ जैसे कि अ, मतलब समझो कि नहीं क्लास में ही देख के आंसर करूंगा, या उसको बोलूंगा कि थोड़ा तू चुप हो जाओ, या ऐसे कुछ हम लोग नहीं चूज करेंगे। चूज करना है कि क्लास के बाद हम लोग बोल देंगे। जो मैंने डेमोक्रेटिक वे है उसको फॉलो करना है। डेमोक्रेटिक वे से आंसर করার চেষ্টা করো, ওটা ভালো হবে। আর তারপর mathematical reasoning aptitude मैथमेटिकल मैथमेटिकल reasoning रीजनिंग, and aptitude हाँ मैथमेटिकल रीजनिंग जो तुम लोग बोल रहे हो, इसमें से ही मैं बोला कि थोड़ा बहुत एक दो क्वेश्चन आ जाता है। तो इसके लिए आप लोगों को जो करना है कि वहाँ पे लिख दो का प्रॉफिट एंड लॉस। लिखे लिखे तो Hmm. प्रॉफिट एंड लॉस, स्ट्रीम एंड बोर्ड, एंड टैंक। बस ये तीन ही चीज है और ज़्यादा कुछ नहीं चाहिए। और इसका थोड़ा सी ज़्यादा चाहता है সে লাস্টেরটা কি বললেন বুঝলাম না। ট্যাঙ্ক। ট্যাঙ্কের অঙ্ক থাকে না, পাইপ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, পাইপ দিয়ে জল ঢুকে যাচ্ছে। ফিলিং একটা দিয়ে বের হচ্ছে একটা দিয়ে ফিল হচ্ছে ও ট্যাঙ্ক ট্যাঙ্ক, ট্যাঙ্ক ট্যাঙ্ক পাইপ এন্ড ট্যাঙ্ক, আর একটাতে पाइप एंड टैंक। देखो जो फ्रैक्शन की कोई करते हैं, फ्रैक्शन का जो भी कुछ मैथ हो वो थोड़ा सिंपल आता है, लेकिन फिर भी एक फ्रैक्शन दो प्रैक्टिस करके जाना अच्छा रहता है उससे। तो हो गया मैथमेटिकल रीजनिंग। इसके बाद लॉजिकल रीजनिंग लॉजिकल रीजनिंग में जो जो चीज करना है उसका लॉजिकल रीजनिंग, क्लियर लॉजिक, डिडक्टिव इंडक्टिव स्टेटमेंट, और फिल इन द ब्लैंक। बस ये तीनটা করে গেলে হয়ে যাবে। আর কিছু ধরো যে তোমার অ্যাজারশন রিজন টাইপের কিছু কোশ্চেন করতে পারে, ও তোমরা করে দেবে, করতে পারে, খুব টাফ কিছু দেয় না ওগুলো। এরপর চ্যাপ্টার डेटा इंटरप्रिटेशन डेटा इंटरप्रिटेशन। डेटा इंटरप्रिटेशन। डेटा इंटरप्रिटेशन के लिए थोड़ा मैथ का उतना नॉलेज ना होने से भी चल जाएगा, कुछ प्रॉब्लम नहीं है। जो करना है कि जो डेटा इंटरप्रिटेशन जब करोगे थोड़ा शांत मन से करना। পরীক্ষা যখন তোমরা দিতে শুরু করছো সেই সময়টায় গিয়েই তোমরা ডেটা ইন্টারপ্রিটেশন কখনো কিন্তু করো না। কারণ আমরা পরীক্ষা হলের বাইরে থেকে বিভিন্ন ধরনের সিচুয়েশনের মধ্যে থেকে দেখতে দেখতে হলে গিয়ে ঢুকেছি। এখন যদি আমরা অ্যান্সার করতে যাই তাহলে আমাদের জানা জিনিসও ভুল হয়ে যাবে। তার জন্য সেলফ রাইটিং কম্পিটিশন বা এগুলো একদম না। ডেটা ইন্টারপ্রিটেশন, রিডিং কম্প্রিহেনশন এগুলোকে পড়ার জন্য রেখে দাও। অ্যান্সার করো ছোট ছোট, যেখানে একটা কোশ্চেন দিয়ে চারটা অপশন দিয়ে দিয়েছে, যেরকম টিচিং এর বা কমিউনিকেশনের বা রিসার্চের, এই সমস্ত জিনিসগুলো বুঝতে পারতে চেষ্টা করো। সরি, আদারওয়াইজ অসুবিধা হতে পারে। তো তার জন্য আমরা একটু করে পরে যে আর आगे अगला पॉइंट। भाई क्या हो गया फॉरेंसी? कहाँ बैठ के बोलो? अच्छा एयरपोर्ट কি আছে? সাউন্ড আসছে না স্যার? এরপরে কি আছে? কোন চ্যাপ্টার? কোন ইউনিট?
লিখে দাও, মেসেজ বক্সে লিখে দাও। তাহলে তার মানে তুমি সুপর্ণার বাড়িতে রেখে বাবু শান্ত, শোনো শোনো শোনো, নিচে যাবে? যাও, তাহলে যাও। তুমি তাহলে এখানে চুপ করে শো, চুপ করে যায় না নিচে। যাও, চুপ করে শো। উনি ওই নাটক দেখবে, নাটক দেখার জন্য। ও কিছুই করে নাই, বাপু শুধু শুধু করে বকছিল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও, কে বললো? যাও। আচ্ছা রে, তোমাদের দাঁড়াও, ওই হাতটা। কিছু করে নাই, বন্ধ করে আগে বের হই। আচ্ছা তুমি বলো তো এরপরটা কি আছে ডেটা ইন্টারপ্রিটেশনের পরে? আইসিটি স্যার, আইসিটি, আচ্ছা, আইসিটির জন্য অ্যাব্রিভিয়েশন, আইসিটি, আইসিটির জন্য অ্যাব্রিভিয়েশন হ্যাঁ অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন, নেটওয়ার্কিং, হুম, আর হার্ডওয়্যার। আর একটু আইসিটি ব্যবহার দেখে নিও, আইসিটি ইউজেজ। তো এরপরটা কি আছে? পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে বিভিন্ন ধরনের কনফারেন্সেস যেগুলো হয়েছে, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, কনফারেন্স যেগুলো হয়েছে সেগুলোকে খুব ভালো করে একবার দেখে নিও, খুব প্রমিনেন্ট যেগুলি, যেমন স্টকহোম বা রিও, এই ধরনের গুলো দেখে নিও। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আর মিলেনিয়াম ডেভেলপমেন্ট হুম, আর পলিউট্যান্ট, দেখো পলিউশন হ্যাঁ, কমপ্লিট হ্যাঁ, না দেখতে পারো, ঠিক আছে, পলিউট্যান্ট গুলো অন্তত দেখো একটু। কার্বন মনোক্সাইড থেকে আছে, সালফার থেকে আছে, অ্যাসিড রেন কিরকম, এইগুলোকে একটু ভালো করে খেয়াল করো, মোটামুটি এখান থেকে পাবে। হ্যাঁ ওগুলো লেড, তারপর ওগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এরপরে আর কিছু আছে? হায়ার এডুকেশন সিস্টেম, আচ্ছা, হায়ার এডুকেশন সিস্টেমটা তোমরা যেটা খেয়াল করবে, লাস্ট ইউনিট কে হ্যাঁ, হায়ার এডুকেশন সিস্টেম, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কমিটি যেগুলো হয়েছিল সেগুলো দেখবে। হ্যালো স্যার, হায়ার এডুকেশন সিস্টেম টেনতে, বলছি কমিটিস গুলো দেখবে, মুদালিয়ার কমিটি বা কোঠারি বা রাধাকৃষ্ণন, শুনতে পাচ্ছ তো? তো হুম, এই হুম, কমিটি গুলো হুম, হুম, দেখবে, কমিটি, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, কমিটি গুলো হুম, দেখার সাথে দেখবে ইউজিসির টোটাল কি ধরনের কি কাজ হয় না হয়, ইউজিসি কবে এস্টাবলিশ হয়েছিল, এই জিনিসগুলোকে দেখবে। হুম, আর হুম, তোমার ধরো কিছু যদি ফেলোশিপ, নতুন কিছু ফেলোশিপ এসেছে বা খুব ইম্পর্টেন্ট কিছু ফেলোশিপ এসেছে, তো সেগুলো একটু দেখবে। হ্যাঁ, প্রায় সেই থাকে হুম, হুম, এডুকেশন থেকে। হুম, হুম, তো এই কটা জিনিসকে মানে এবারে ধরো জিনিসগুলো একটা থাকতে পারে, সবটা আমি দিলাম না পুরো সিলেবাসটা, কিন্তু যদি हाँ हाँ, যদি इससे अलग से कुछ आ जाए तो उसके लिए थोड़ा मैंने थोड़ा जो आपका खुद का नॉलेज है या जो खुद का एक्सपोजर है उससे थोड़ा सोच लीजिएगा, तो उससे आंसर मिल जाएगा आप लोगों को, তোমাদের কাছে ওইখানে आंसर পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই যে কটা জিনিস বললাম, যেভাবে বললাম করার জন্য, এই জিনিসগুলোকে কিন্তু এভাবে করো, তাহলে অন্তত তোমরা 30+ নাম্বার থাকতে পারে পাবে। তো এটা হয়তো তো করো যা দিলাম, এবং করতে গিয়ে দেখো তোমাদের কোথায় কোথায় কি অসুবিধা হচ্ছে। যেমন তোমরা আজকে একটা পয়েন্ট আউট করেছো যে কমিটিভ ইভ্যালুয়েশন গুলো তোমাদের একটু দেওয়া দরকার আছে, তো তোমাদের কাছে সেরকম নেই বা তোমাদের কাছে তো আমি এই সপ্তাহে নোটে সেটা রাখবো, তোমাদের হায়ার এডুকেশনটা কতটা কিরকম করে দেওয়া যায় সেটা আমি দেবো। আর তোমরা একটু নেটটা ঘেটো, গুগল করে সেখানে দেখে নিও কি কি ধরনের কমিটি গুলো হয়েছিল, সে সমস্ত গুলো করো। আর যেটা করবে সেটা হচ্ছে যে শুধুমাত্র আমাদের স্বাধীনতা পরবর্তীতে যারা হয়েছে সেটা না, ভারতের স্বাধীনতার আগে যেমন মেকলে কমিটি বা এই ধরনের যেগুলো রয়েছে ওগুলোকে একটু খেয়াল করার চেষ্টা করো। আর যেটা হলো কি স্যার কি, মেকলে কমিটি আছে না, মেকলে মেকলে কমিটি, বুঝতে পারছি না। মেকলে মেকলে কমিটি।
ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই ধরনের যেগুলো খুব হ্যাঁ, হ্যাঁ। ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলোকে একটু শেয়ার করো স্বাধীনতার আগের মধ্যে থেকে। তো মোটামুটি এগুলো হ্যাঁ, আছে। হ্যাঁ। এরপরে হলো তোমাদের এখন তাহলে আর 3 মিনিট আছে, সেজন্য নতুন থেকে শুরু করলাম না, আজকে আর বলো না। তো আমি দেখি যদি কাল পরশু হয়। কাল থেকে সরস্বতী পুজো, কালকে একটু তোমাদের ক্লাস করতে ইচ্ছে করবে না, কালকেটা বাদ থাক। পরশু দিন দেখছি। তো পরশু দিন গিয়ে আমি তোমাদের হায়ার এডুকেশন থেকে মোটামুটি একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো কমিটিগুলো নিয়ে। তো সেখানে আগে তোমরা এসে কাজ করো। যদি সরস্বতী পুজোর মধ্যে তোমাদের করতে ইচ্ছা না করে তাহলে আজকে রাত আর পরশু দিনের সকাল তোমরা একটু করো। সেটা হচ্ছে হায়ার এডুকেশন কমিটি কি কি হয়েছিল স্বাধীন ভারতে, মানে সেই 1947 টু 2020 কি কি ধরনের কমিটি হয়েছিল এবং তাদের কি বক্তব্য ছিল সেটা তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো। আমি নোটস অবশ্যই দেবো বুঝতে পারছি, হুম। কিন্তু তার বাইরেও তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করো, একটু মোটামুটি যা বুঝতে পারছি সেগুলো একটু বোঝার চেষ্টা করো, তোমাদের একটু সুবিধা হবে তাহলে। ঠিক আছে, আর কোনো রকম কিছু অসুবিধা থাকলে তোমাদের যোগাযোগ করতে যেরকম করতে থাকো। তাহলে টোটাল ব্যাপার ভালো করে পড়ো। হুম।